ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেলিম খান, আপনি জানেন যে চীন এবং আমেরিকার মধ্যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ চলছিল। একটি দেশ আরেকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যাচ্ছিলেন। তো শেষ পর্যন্ত দুই দেশই আসলে পরবর্তী 90 দিনের জন্য এই শুল্ক যে আরোপ করা হয়েছিল সেটা প্রত্যাহার করতে রাজি হয়েছে। তো এতে করে কি যে তাদের মধ্যে যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল সেটা কি শেষ হবে বলে মনে হচ্ছে কিনা? প্রথম জিনিস হচ্ছে যে ট্যারিফ শব্দটা আসলে ডোনাল্ড ট্রাম্পের খুব প্রিয় শব্দ, এবং উনি নির্বাচনে যখন প্রচার চালাচ্ছিলেন, নির্বাচনী প্রচার, তখন থেকে কিন্তু তিনি ট্যারিফকে একটা অস্ত্র হিসেবে, বড় অস্ত্র হিসেবে ব্যবহার করার ঘোষণা দিচ্ছিলেন, যে চীনকে জব্দ করার, অমুককে জব্দ করার, তমুককে জব্দ করার, তার এরকম কথা বলছিলেন। পাশাপাশি যখন আপনার যিনি ক্ষমতায় এলেন তার দুদিন পরেই তিনি কানাডা, মেক্সিকো এদের বিরুদ্ধে ট্যারিফ চাপিয়ে দেওয়ার কথা বললেন, মানে বাড়তি শুল্ক। এরপরে তিনি একদিন হঠাৎ করে ওভাল অফিসে দীর্ঘ 70টি দেশের একটা লম্বা তালিকা প্রকাশ করলেন, যে ছবি সবাই জানেন। এই তালিকা প্রকাশ করে তিনি কোন দেশে কত % শুল্ক হবে, মানে বাড়িয়ে শুল্ক কত হবে, যে তার ওই দেশ থেকে আমেরিকায় পণ্য পাঠাতে গেলে ওই পণ্যের উপর কী পরিমাণ শুল্ক দিতে হবে, সেই শুল্ক কিন্তু উনি একটা বিরাট তালিকা তৈরি করে দিলেন। ফলে সেই সময় কিন্তু সারা বিশ্বে, মানে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা ভূমিকম্পের মতো ইয়ে হয়েছিল। এই ব্যবস্থা তিনি যখন করেন তখন কিন্তু বেশিরভাগ দেশ, কেউ মানে সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনা করে, কেউ দু একটি দেশ আমেরিকার শর্ত মেনে নিয়েছিল, কিন্তু ধরেন 3টি দেশ বা যদি বলি জোট, তারা কিন্তু এই ট্রাম্পের এই শুল্কের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া, মানে প্রতিক্রিয়া না, মানে বলবো যে নমনীয়তা দেখায়নি। তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে কানাডা, প্রতিবেশী, একদম আমেরিকার প্রতিবেশী দেশ, সে কিন্তু কোনো ধরনের নমনীয়তা দেখায়নি। একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যারা পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিয়ে গঠিত একটা প্রায় 30টি দেশের একটা জোট, সেই ইউরোপীয় ইউনিয়ন। আর একটি হচ্ছে কিন্তু চীন। এখানে হচ্ছে চীন হচ্ছে সবচেয়ে বড়, কারণ মানে আমেরিকায় যারা পণ্য রপ্তানি করে তাদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে চীন, প্রায় $500 বিলিয়ন পণ্য রপ্তানি করে। তো এই পণ্য রপ্তানি করার কারণে ট্রাম্প ভেবেছিলেন যে চীন যে একটা সারা বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি লাভ করেছে, সেই জায়গা থেকে চীনের ওই পরিচয়টা মুছে দিয়ে তিনি ওই ব্যবস্থাটাকে আবার আমেরিকায় ফিরিয়ে আনতে পারবেন, আমেরিকার ব্যবসায়ীরা আবার ওইখানে বিনিয়োগ করবে। কিন্তু এইটা শুধু বিশ্ব ব্যবস্থায় না, আমেরিকান যে পুঁজি পুরো চীন জুড়ে খাটছিল, সেই পুঁজি কিন্তু ব্যাপকভাবে ধাক্কা খায়। এবং আমেরিকায় এখনই এই গতকালই তো আমি একটা নিউজে দেখছিলাম যে আমেরিকার দোকানে দোকানে যে খেলনা বিক্রি হতো, সেই খেলনা সবগুলোই চীনের তৈরি। এই খেলনা ও যেরকম আমেরিকার দোকানে বিক্রি বন্ধ হয়ে গেছে, ঠিক একইভাবে চীনের কারখানাগুলো কিন্তু একদম প্রায় কর্মহীন হয়ে পড়েছে। সেটি যেন পুরো বিশ্ব ব্যবস্থা, দীর্ঘদিন ধরে একটা চলে আসা ব্যবস্থা ভেঙে পড়েছিল। তো এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য যেন বিভিন্ন দেশ আলোচনা চালাচ্ছিল। এখন চীন এবং আমেরিকা তারা মুখে মুখে কিন্তু এই যুদ্ধটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে গেছিল। যে ট্যারিফের পরিমাণ একটা নির্দিষ্ট ছিল, সেইখান থেকে আমেরিকা চীনের বিরুদ্ধে ট্যারিফকে 145% নিয়ে যায়। চীনও পাল্টা ব্যবস্থা, চীন কিন্তু থেমে থাকেনি, চীন শুধু প্রতিক্রিয়া দেখিয়ে গেছে। চীন কিন্তু মুখে কখনো কোনো কিছু বলে না, সে প্রতিক্রিয়া দেখিয়ে গেছে, সেও বাড়াতে বাড়াতে 125% নিয়ে যায়। এখন দুই পক্ষ খুব গোপনে কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় যে আলোচনা হয়েছে, এবং খুব বড় বড় মানে ট্রাম্প প্রশাসনের বড়সড় কর্মকর্তারা এবং চীনের শি জিনপিংয়েরও বড় বড় মানে যারা সরকারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেন, সেই রকম কর্মকর্তারা কিন্তু জেনেভায় 2 দিন ধরে বৈঠক করেছেন। এবং বৈঠকের পরে কিন্তু কোনো ব্রিফ করা হয়নি, বলা হয়েছে যে পরে সোমবার দিন এ বিষয়ে ব্রিফ করা হবে এবং জানানো হবে যে কি হলো না হলো। আপনি দেখেন, সেই জন্য কিন্তু আজকে জানতে পারলেন কি হয়েছে, যে আমেরিকা স্বীকার করেছে যে সে
মানে স্বীকার করা বলা ভুল, এটা মেনে নিয়েছে যে সে 145%কে 30%-এ নিয়ে আসবে। চীন মেনে নিয়েছে যে সে তার যে 125% ছিল সেটাকে সে 10%-এ নিয়ে আসবে শুল্ককে, যে আমেরিকার পণ্য চীনে যেতে গেলে 10% শুল্ক দিতে হবে, আর চীন থেকে কোনো পণ্য আমেরিকায় যেতে গেলে 30% শুল্ক দিতে হবে। এইটা আপাতত 90 দিন চলবে। 90 দিন পর কি হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু সারা বিশ্বে কিন্তু এটা একটা স্বস্তি নিয়ে এসেছে। কারণ এর আগে কিন্তু ট্রাম্প যে বিরাট দেশের তালিকা তৈরি করে শুল্ক আরোপ করেছিলেন, সেটি কিন্তু তিনি 90 দিনের জন্য স্থগিত করেছেন ইতিমধ্যে। ফলে এখন বিশ্ব ব্যবস্থা ঠিক বাণিজ্যিক ব্যবস্থাটা যেমন ছিল তেমনই রয়ে গেছে, মানে আগের অবস্থায় মোটামুটি আগের অবস্থাটাই চলবে বলা যায়। সেক্ষেত্রে এই যে একটা আপনি বলছিলেন যে একটা ভূমিকম্প হয়ে গেল বেশ কিছুদিন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, তো এই যে শুল্ক আরো পাল্টা শুল্ক আরোপ, এতে কি কেউ শেষ পর্যন্ত লাভবান হলো? কেউ লাভবান হলো এখনো কিন্তু শেষ কথা বলার সময় হয়নি। 90 দিন ঠিক আছে। এখন ট্রাম্প ধরেন নানা ধরনের কৌশল আঁটছেন তিনি আমেরিকাকে, তার যে প্রকল্প মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা যেটা, সেই প্রকল্পে তিনি আমেরিকাকে মানে সারা বিশ্বের সামনে আবার মহান করতে চান। এই মহান শব্দের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, তার মধ্যে এক ধরনের দাপট, তার মধ্যে এক ধরনের প্রতাপ, তার মধ্যে এক ধরনের লোভ, অনেক কিছু জিনিস কিন্তু এর সম্মিলিত অহংকার, এই সম্মিলিত প্রয়াস কিন্তু এই যে আমি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কিন্তু এক ধরনের ভয়ঙ্কর জিনিস আছে। কারণ কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন বা শ্রেষ্ঠ হয়ে ওঠার দাবি করেন, তার মাসুল কিন্তু অন্যদের দিতে হয় অনেক চড়া। ফলে এই যে মানে ট্যারিফ যুদ্ধ যেটা বলি, যে বা শুল্ক যুদ্ধ যদি বলি, তো শুল্ক যুদ্ধে এখনও কে জিতেছে বা কে জেতেনি এই কথা বলার মতো সময় আসেনি। তবে পৃথিবীর মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, কারণ একটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদক দেশ হচ্ছে চীন, সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে আমেরিকা, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে চীন। ফলে এই দুটো দেশ যখন যদি পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পুরো বিশ্ব ব্যবস্থার বিশ্ব অর্থনীতি কিন্তু বিরাটভাবে ধাক্কা খাবে। আমরা দেখেছি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলে আসছিল, সেটা একটা যুদ্ধবিরতির দিকে বা শান্তি আলোচনার বিষয়ে দুই পক্ষই আসলে এক ধরনের নমনীয় কথাবার্তা বলছেন, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে তিনি নিজেই ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন। তো আমরা দেখেছি যে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, তখন তিনি বলেছিলেন যে তিনি এই যুদ্ধ থামানোর একটা প্রক্রিয়া শুরু করবেন বা একটা চেষ্টা করবেন। তো তার সেই প্রক্রিয়া কি সফল হতে যাচ্ছে কিনা? দেখেন, আপনি একেবারেই মানে ট্যারিফ চীন থেকে সরাসরি রাশিয়ায় মানে ইউক্রেনে এসে পড়লেন। ফলে এই জায়গার মধ্যে মানে দুটোর মধ্যে ঘটনার মধ্যে মিলের কিন্তু দুটো জায়গায় মিল হচ্ছে, দুটোর সঙ্গেই ট্রাম্প যুক্ত, এই মিলটা কিন্তু একটা আছে। হ্যাঁ, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হওয়ার আগেই উনি বলেছিলেন যে উনি যেদিনই প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসে যাবেন তার একদিনের মধ্যেই কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত উনি বন্ধ করার ব্যবস্থা নেবেন এবং বন্ধ করে দেবেন, এমন কথাও বলেছিলেন। কিন্তু উনি বন্ধ করতে পারেননি, এটা ঠিক। কিন্তু সংঘাতের এই যে জের কিন্তু কমে আসছিল, দুই দেশের মধ্যে সংঘাতের এর মাঝখানে কিন্তু যুদ্ধবিরতি হয়েছে। রাশিয়া একতরফা 3 দিনের যুদ্ধবিরতি দিয়েছিল আপনার এই যে ইস্টার সানডে উপলক্ষে, এরকমভাবে কিন্তু এগিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা, আপনাদের ইউরোপের নেতারা গতকালই বলেছেন যে 30 দিনের জন্য একটা যুদ্ধবিরতির। এরই মধ্যে জেলেনস্কি এবং পুতিন আপনার আগামী বৃহস্পতিবার তুরস্কে তারা কথা বলার জন্য বা আলোচনা করার জন্য যেতে পারেন, এরকম একটা পরিস্থিতি। যেখানে কিছুদিন আগেও কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে আন্তর্জাতিক বিচার আদালতের, অপরাধ আদালতের যে আইসিটি যে আদালতের সমনের কারণে কিন্তু পুতিন বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারছিলেন না। এখন কিন্তু উনি অনেক নির্ভয়ে তুরস্কে গিয়ে এতে বসতে পারবেন। তবে জেলেনস্কিকে যে কাজে বাধ্য করেছেন ট্রাম্প, সেটি তার কথাবার্তায় স্পষ্ট যে জেলেনস্কি আগের চেয়ে অনেক নমনীয় তাকে হতে হয়েছে। তিনি বুঝতে পারছেন তার পেছনের যে সমর্থনগুলো ছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমেরিকা সরে যাওয়ার পর ইউরোপীয় বন্ধুরাও বুঝতে পারছে যে দীর্ঘদিন ধরে এই বোঝা টেনে লাভ নেই। ফলে তাকে এখন জেলেনস্কিকে এখন কিন্তু রাশিয়ার শর্তে মানে পুতিনের কথা অনুযায়ী কিন্তু চলতে হবে, বা পুতিনের কথা অনুযায়ী তাকে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে এক্ষেত্রে কিন্তু রাশিয়াই কিন্তু আপার হ্যান্ডে
থাকবে। এবং রাশিয়া কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে গত ৩ বছর ধরে আমেরিকা এবং তার মিত্রদের তীব্র বিরোধিতা, তাদের আর্থিক নিষেধাজ্ঞা, তারপরে রাশিয়ার যে ফরেন রিজার্ভ ছিল সেটাকে আটকে দেয়া, এত কিছুর পরেও কিন্তু রাশিয়াকে দমানো যায়নি, সে কিন্তু লড়াই চালিয়ে গেছে। এইটা কিন্তু একটা রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ, যে পশ্চিমারা বললেই রাশিয়াকে করতে পারবে না। ট্রাম্পের কথা বললে আসলে আরও একটি বিষয় খুব সাম্প্রতিক সেটা আসলে চলেই আসে, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও তিনি এক ধরনের ভূমিকা রেখেছেন। আবার তিনি বলছেন যে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে যে দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আপনার কাছে কি মনে হয় যে এতে করে কি ভূ রাজনীতিতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি ট্রাম্পের বা আমেরিকার প্রভাব আরও একটু বৃদ্ধি পেল কিনা? প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার বাসিন্দা হিসাবে প্রত্যেকের উচিত ট্রাম্পকে এই জন্য একটা ধন্যবাদ দেওয়া, যে তিনি এখানে যে বিপুল সংখ্যক প্রায় 200 কোটির কাছাকাছি মানুষ বাস করেন সেই জায়গায়, এবং সেখানে দুটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ আছে, সেইখানে তাদেরকে তিনি যে 3 দিনের মধ্যেই যে তাদেরকে থামাতে পেরেছেন, সংঘাতের জায়গা থেকে সরিয়ে আনতে পেরেছেন, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। এই ক্ষেত্রে ট্রাম্প কিন্তু প্রথমে বা তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল যে এই ইন্ডিয়া পাকিস্তান সংঘাতে কিন্তু তারা বরং একটু উপভোগ করছেন, তাদের খুবই রিল্যাক্ট্যান্ট ভাব, কিন্তু আসলে তারা রিল্যাক্ট্যান্ট ছিলেন না। তারা পরবর্তীতে জানা গেল যে জেডি ভান্স এবং ট্রাম্পের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তারা দুইজন একাধিকবার ভারত এবং পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে, পাকিস্তানের সেনা নেতৃত্বের সঙ্গে কথা বলে এটাকে থামাতে বাধ্য করেছেন প্রায় বলতে গেলে। হ্যাঁ, এইটা নিয়ে ধরেন দুই দিকে দুই রকম কথা আছে, যেরকম ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এই জিনিসটা, এই ট্রাম্পের কথায় আপনার যুদ্ধবিরতির ঘোষণাটা কিন্তু প্রথম আসছে ট্রাম্পের ট্রুথে। ট্রাম্প প্রথম লিখেছেন যে দুই পক্ষই রাজি হয়েছে, এটা কিন্তু ভারত বা পাকিস্তান কোনো পক্ষের কাছে। পরে দুই পক্ষ, প্রথমে ট্রাম্প বলার পরে প্রথমে পাকিস্তান বলছে হ্যাঁ আমরা রাজি হয়েছি, পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা দুই পক্ষই কথা বলে মানে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এই জিনিসটা ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হলো যে তাহলে কি ভারত কি ট্রাম্পের কথায় মেনে নিল? তাহলে ভারতের কি অর্জন, যে জন্য তারা প্রতিশোধ নিতে গিয়েছিল, যে পহেলগামে 26 জন পর্যটকের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে তারা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করছিল। তাহলে কি এটা 2-3 দিনেই শেষ হয়ে গেল, নাকি আমেরিকার চাপ নেওয়ার মতো ক্ষমতা ভারতের নেই? সেক্ষেত্রে একটা উদাহরণ কিন্তু এখন ইন্দিরা গান্ধীর উদাহরণ দেওয়া হচ্ছে যে 71 সালে তিনি কিভাবে প্রেসিডেন্ট নিক্সন, তখনকার মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এবং ব্রিটিশ এবং অন্যান্য পশ্চিমা দেশের চাপ কিভাবে সামলেছিলেন, এবং তাদের কথা, তাদের বক্তব্য অগ্রাহ্য করে তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত, এবং আজকে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তার একটা বড় কারণ কিন্তু ইন্দিরা গান্ধী সেদিন এই সাহসটা প্রেসিডেন্ট নিক্সনের বিরুদ্ধে দেখাতে পেরেছিলেন। সেই জিনিসটা, সেই প্রশ্নটা কিন্তু মোদি এখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের দিকে একটা বিজয় উল্লাস, যে আর 3 দিনের মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি। আসলে বাস্তবে যুদ্ধে কখনো কেউ কিছু পায় না। এইটা একটা মানে যারা যুদ্ধ জয়ের কথা বলেন তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বাস করেন, কারণ মানুষ যুদ্ধে কোনোদিন কোনো পক্ষ জেতে না, যুদ্ধে দুই পক্ষই হারে। এখন এক এক পক্ষ এক একভাবে হারে, কে কীভাবে হারে সেটার ব্যাখ্যা দেওয়া কঠিন। কিন্তু এ বিষয়ে যেটাই হোক না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করেছেন, এবং ভারত এবং পাকিস্তান দুই দেশের কাছে প্রমাণ হয়েছে যে এখনও আমেরিকার প্রভাব এই দুই দেশের উপর অনেক অনেক বেশি, এবং দুই দেশের যে কোনো সংঘাত থামানোর ব্যাপারে আমেরিকা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা দেখলাম যে ট্রাম্প দুটো বড় সংঘাত বা যুদ্ধ যাই বলি না কেন সেটা থামাতে বা সেটা প্রশমন করতে এক ধরনের ভূমিকা তো আমরা দেখলামই। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আরও একটি যুদ্ধক্ষেত্র কিন্তু চলছে, সেটা গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলে আসছে, সেটা থামাতেও কি তিনি একই রকম ভূমিকা পালন করতে পারবেন? দেখুন, যে গাজায় যে ইয়েটা চলছে, যে এক্ষেত্রে মার্কিন প্রশাসন, সেটা বাইডেন বলি আর ট্রাম্প প্রশাসন বলি, তারা ইসরায়েলের দিকে এতটাই ঝুঁকে আছেন
যে ইসরায়েলের কোনো দোষ তাদের চোখে পড়ছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইসরায়েলকে নিরাপদ করার জন্য তারা যেভাবে ফিলিস্তিনিদের হত্যাকে সমর্থন করছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, তাদের ঘর বাড়ি সব গুড়িয়ে ধ্বংস করে দেওয়াকে সমর্থন করছেন, এই সমর্থন দিয়ে মানে তিনি সেখানে শান্তি আনতে পারেন হয়তো এই রকম ব্যবস্থার মধ্যে দিয়ে একদিন ইসরায়েলি হামলার মধ্যে দিয়ে একদিন হয়তো শান্তি আসবে, কিন্তু সেটা হয়তো কবরের শান্তি হবে। সেই শান্তিতে কোনো লোক থাকবে না, কোনো মানুষ থাকবে না, শুধু ধুধু প্রান্তর থাকবে। আর সেখানে আমরা বলবো যে আহা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আশপাশে এলাকায় শান্তি এসেছে। কারণ ইসরায়েল কিন্তু ইতিমধ্যে অনেকগুলো জায়গা, বিশেষত সিরিয়ার একটা গোলান হাইট তো আগেই ছিল, সিরিয়ার একটা অংশ তার দখলে নিয়ে ফেলেছে। আপনার লেবাননের তার যে সীমান্তবর্তী লেবাননের এলাকা, সেইখানে সে একটা বাফার জোন তৈরি করে ফেলেছে। এখন তার শুধু বাকি হচ্ছে গাজাটা, পশ্চিম তীর তার অনেকটা কন্ট্রোলে। এখন গাজার এটা যদি নিয়ন্ত্রণ সে নিতে পারে, তাহলে মোটামুটি একটা বৃহত্তর ক্ষেত্রে ইসরায়েল তাকে একটু নিরাপদ ভাবতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, এটা একেবারেই বলা যাবে না। যদি তিনি মানে ফিলিস্তিনের মানুষ, সাধারণ মানুষ, আমি কোনো হামাস বা পিএলও বা এদের কথা বলছি না, ফিলিস্তিনের সাধারণ মানুষের কথা ভেবে যদি দুই পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করতে পারেন, সেটি হবে মানুষের জন্য একটা বড় পাওনা। অনেক ধন্যবাদ সেলিম খান, অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।